আমাদের সোনামানা চলে এসেছে। তোমাদের সাথে আজকে অনেক অনেক কথা শেয়ার করব আমাদের মন সোনাকে নিয়ে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো মন সোনার কী হয়েছে, আবার অনেকেই বলছো যে এটা করলে এটা হতে পারে, অনেকে অনেক রকম সাজেশন দিচ্ছ। তো কিভাবে আমরা জানতে পারলাম যে মন সোনার এরকম একটা প্রবলেম হয়েছে, সবটাই আজকে ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো। কারণ আমার মনে হলো এই ভিডিওটা দেখলে অনেক অনেক বাচ্চাদের, মায়েদের অনেক উপকারে আসবে। কারণ দেখো আজকাল না আমাদের ম্যাক্সিমাম বেবিদেরই কিন্তু এরকম অনেক প্রবলেম হয়ে থাকে, যেগুলো আমরা গা দিই না, গরজ দিই না অতটা, মানে ধর এটা হচ্ছে, এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে। তো কি বলো তো, প্রথমেই বলি মন সোনার হঠাৎ করে মানে ছোটো থেকেই এই 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 সিমটমটা আমরা ওর ছোটো থেকে দেখতাম যে ও না একদম খেতে চাইতো না, মানে ব্রেস্ট ফিডিং করতে চাইতো না, ভীষণ পরিমাণে মেয়ে একটু খেত আর হাঁপিয়ে যেত, মানে খাওয়া নিয়ে ভীষণ পরিমাণে ডিস্টার্ব করতো। তো আমরা অতটা গরজ দিতাম না, আমরা ভাবতাম কি হয়তো খাচ্ছে না, হয়তো ছোটো খুব, যেহেতু মন সোনা ভীষণই ছোটো হয়েছিল, তো সেই কারণে কি বলো তো আমাদের মনে হতো তাহলে হয়তো এই কারণের জন্য হয়তো খাচ্ছে না, বা ওর পেটটা এইটুকু তার জন্য হয়তো বেশি খেতে পারছে না। কিন্তু দিনের পর দিন যখন এই জিনিসটা চলতে লাগলো, তারপরে না ওর প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ লেগেই থাকতো, জানো তো। দাঁড়াও এক সেকেন্ড, মন সোনাকে আমি দিই ওকে ওর তোমাদের দাদা ভাইয়ের কাছে, কারণ মন সোনা একদম কোলে থাকছে না, ক্যামেরা দেখে প্রচণ্ড ডিস্টার্ব করছে। দিয়ে আসি, দাঁড়াও তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে না বাবুকে না একটু ভিডিওটা করে নিই, তারপরে চলে চলে যাও চলে যাও চলে যাও। পাপা আদর খেয়ে নাও, পাপা আদর খেয়ে নাও, ঠিক আছে। আর না করে দিচ্ছি না তাহলে। তো এরপরে কী হলো, ও একদমই খেতে চাইতো না। আর যখন খেতে চাইতো না, তো আমরা কী করলাম, তারপর ভাবলাম তো ও তাহলে হয়তো ব্রেস্ট ফিডিং করবে না, দেন ওর জন্য কিন্তু আমরা তোলা খাওয়ানোর ব্যবস্থা করলাম। ডক্টরের সাথে কথা বলে আমরা কিন্তু বাইরের খাবার যেটাকে ন্যান প্রো বলে, তো ওটা অনেক দাম, তোমরা সবাই জানো। তো ওটা খাইয়েছিলাম, তো ওটা বেশ খাচ্ছিল, কিন্তু ওটা যেহেতু ভীষণ পরিমাণে কস্টলি হয়ে যাচ্ছে আমাদের জন্য, তখন আমরা কী করলাম, ল্যাক্টোজেন প্রো 1টা আছে না, ল্যাক্টোজেন, ওটা আনলাম, কারণ ওটা একটু দাম কম আছে। কারণ একটা দুধে তো গোটা মাস যায় না, আর সত্যি কথা বলতে সারা মাসে 4টে দুধ মানে হচ্ছে প্রায় 4000 টাকার কাছাকাছি। তো আমরা ভেবেছি ঠিক আছে চলো তোলা খাক, কিন্তু তোলাটাও খেতে চাইতো না, মানে খেতে গেলে তো ভীষণ কান্নাকাটি করেছে, তোমরা এরকম অনেক ভিডিওতেই দেখেছো। আর খেতে একদমই ও পছন্দ করতো না, একদমই না। এটাই হলো মেন সিমটম, হচ্ছে এটা। এবারে বলবো নেক্সট সিমটম। এরপরে কী হলো বলো তো, ভীষণ পরিমাণে ওর ঠান্ডা লাগতো, মানে এতটাই ঠান্ডা লাগতো যে মানে কিছুই না, আমি তো কোনো কাজই করতাম না, আমার বর আমার শাশুড়ি মা এরাই সব জলের কাজকর্মগুলো এরাই করতো, আমাকে তেমন জলের কাজ কিছু করতে হতো না। তাও আমি ভাবতাম হয়তো সিজারের বেবি, যে কারণে হয়তো শরীর খারাপ ঠান্ডা ছাড়ছেই না। তো আমরা প্রথমে হোমিওপ্যাথি দেখাতাম শুরু থেকে, তো হোমিওপ্যাথি ওষুধ খেলে আজ কমছে, আবার দুদিন পরে আবার হচ্ছে, মানে একটা দিনও ভালো থাকতো না। লাস্টে একটা টাইম তো ভীষণ পরিমাণে বাড়াবাড়ি হলো, তখন আমরা ডিসিশন নিলাম যে না আমরা এবার এলোপ্যাথি দেখাবো। তখন আমরা ডক্টর এস দে ওনার কাছে যোগাযোগ করলাম। আমরা অন্য ডক্টরের কাছে যাচ্ছিলাম, বাট ওই দিন উনি না ছিলেন না, ওই দিন উনি না থাকাতে আমরা এস ডি এর কাছে তোমাদের দাদাভাই নাম লেখালো। লেখানোর পরে আমার মনে হলো যে কোথাও গিয়ে ডক্টরকে যখন দেখাতে গেলাম, ডক্টর অনেকক্ষণ চেক আপ করলো। দেন মনে হলো কি তাহলে এতক্ষণ যখন চেক আপ করছে, তাহলে কি ডক্টরটা টাইম নষ্ট করছে, মানে বুঝতেই পারছো আমরা কখনো ভাবিনি ডক্টর ওই কথাটাই আমাদেরকে বলবে। এবার দেখো যখন ডক্টর অনেক চেক আপের পর যখন ভালো করে বললো যে আমার মনে হয় এরকম একটা প্রবলেম ওর আছে, আপনারা এই টেস্টগুলো করিয়ে নিন। ইকো টেস্ট করতে দিয়েছিল, 2D ইকো মনে হয়। দেন বললো যে এটা কোথায় করলে ভালো হবে কি, আমরা তো শুনে ওখানে মানে 10 তারিখে আমার আমি এই দিনগুলো ভুলবো না গো কোনোদিনও। 10 তারিখে আমরা জানতে পারি ওই ডক্টর বললেন। তারপরে কি হলো বলো তো, আমরা তাও বিশ্বাস করলাম না, তাও তোমাদের এবার মনের শান্তি, যে আমাদের মনকে শান্ত করতেই হবে। তো আমরা যেখানেই হোক যেভাবে হোক ট্রিটমেন্টের জন্য, অনেকগুলো জানো ইকো টেস্ট তো অনেকগুলো টাকা পয়সার ব্যাপার, আর তখন তোমাদের দাদাভাই স্যালারিও ঢোকেনি, ভীষণ পরিমাণে প্রবলেমের মধ্যে চলছিলাম। যাই হোক টাকা পয়সা অ্যারেঞ্জ করে যেভাবেই হোক লাস্টে 13 তারিখে আমরা কিন্তু টেস্টের জন্য, মানে 12 তারিখে তোমাদের দাদাভাই যোগাযোগ করলো কোথায় কোন হসপিটালে টেস্ট করালে ভালো হয় কি না হয়। তো 12 তারিখে আমরা তোমাদের দাদাভাই যোগাযোগ করলো, নাম টাম সব কিছু লেখালো। তো আমরা মিশন হসপিটালে কিন্তু টেস্টটা করিয়েছি, এবং যেদিনকে টেস্ট করতে যাই সেদিনও আমরা ভেবেছি হয়তো ভুল আসবে, কারণ এই ভিডিওগুলো শেয়ার করেছি, কিছু কিছু ভিডিও তোমাদের সাথে ক্লিপ শেয়ার করেছি, বাট পুরো ভিডিও হয়তো শেয়ার করা সম্ভব নয়। ওই মুহূর্তটা যে কী যায় একটা বাবা মায়ের ওপর থেকে, সেটা শুধু আমরা জানি। আর হ্যাঁ এটাও বলি, 10 তারিখ থেকে টানা আমাদের কিন্তু খাওয়া দাওয়া ঘুম বলতে গেলে উড়িয়ে গেছে, মানে রান্না বান্না করতাম না ঠিক মতো, ওই শাশুড়িমা কোনোভাবে রান্না করে দিত কোনোদিন, মানে এরকম হচ্ছে ভাতটা বসিয়েছি তারপরে রান্না একদম এনার্জি পাচ্ছি না, তারপরে শাশুড়ি মা রান্না করেছে। কোনোদিন এরকম হয়েছে স্নান করতে গিয়ে, মানে বাচ্চার সামনে কান্না করতে পারছি না, তখন স্নান করতে গিয়ে হাউমাউ করে ফেলেছি, সেটা মাম্পু সোনা দেখে ফেলেছে। তো যাই হোক এগুলো ভিডিও করার জিনিস নয়, আর আমার মনে হয় না এগুলো নিয়ে ক্যাপচার করা যায় ওই মুহূর্তগুলো।
এরকম দিন অনেক পেরিয়েছি, রাতের পর রাত ঘুম নেই। যখন টেস্ট করালাম যেদিনকে আমরা টেস্ট রুমে, ও ইকো টেস্টের রুমে আমি ছিলাম, ওকে যখন ঘুমের মেডিসিন দিয়ে ওকে ঘুম পাড়ানো হয়েছিল, আমার কোলেই ছিল যখন টেস্ট হয়। তো বিশ্বাস করবে না, ওই মুহূর্তগুলো, ওই সময়টা আমার কাছে কী যে গেছে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এভাবেই গেল। তারপরে যখন 13 তারিখে তোমার ওই টেস্ট হচ্ছে, আমি এরকম বসে আছি, ও আমার হাতের উপরে এই ডান দিকে। ওই দিনটা এমনভাবে মনে পড়ছে, মানে ভাবলে এখনও বুকের মধ্যেটা কেমন করে ওঠে যে এই নিউজটা পাবো, এটা কোনো দিনও তো ভাবিনি। তখন ডক্টর যখন বারবার ওকে টেস্ট করার জন্য মেশিন টেস্ট করছে ওকে, তখন ডক্টর বললো যে কী প্রবলেম হয়েছিল কি না। আমরা সমস্ত আমার সাথে কথা বলছে, আর মনসোনা ঘুমের ওষুধ খেয়েও তার মধ্যেও কিন্তু খুব নড়াচড়া করছিল। তো যাই হোক, ওর টেস্ট হলো। টেস্ট হতে হতে তখন ডক্টর বললো যে হ্যাঁ, একটু তো প্রবলেম আছেই। টেস্ট করতে করতে উনি বললেন, ওখানকার ডক্টর তো এস ভট্টাচার্য ছিলেন না, এস ভট্টাচার্য। আর আরেকটা ডক্টর ছিল হেমন্ত লাহা মনে হয় ডক্টর, হেমন্ত চক্রবর্তী না, হেমন্ত লাহা, এস লাহা না, সমৃতা লাহা আর হেমন্ত কুমার। আচ্ছা, এরকম যে 3টে ডক্টরের আন্ডারে আমরা ওখানে ছিলাম, আছি এখনো পর্যন্ত। তো এরপরে কি হলো বলো তো, যখন টেস্টটা হয়ে গেল আমাকে বললো বেরিয়ে যেতে। আমি তো বললাম আমি শুনবো যে এখানে কী বলে। আর রিপোর্টটা না ওই ইকো টেস্টের রিপোর্টটা সঙ্গে সঙ্গেই দিয়ে দেয়। তো আমি বললাম আমি শুনবো কী বলছে। তখন তোমাদের দাদাভাই বললো না, তুমি বেরিয়ে যাও। তো আমি বেরিয়ে এসেছি ঠিকই, কিন্তু ভেতরে কি হচ্ছে বিশেষ করে আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে আমার হাত থেকে মন শোনা পড়ে যাবে। কারণ কী এমন হলো যে যার জন্য আমাকে বলা যাবে না। যাই হোক, তারপরে তো ওখানে ভয় তো লাগছিল যে মানে কি হচ্ছে ভেতরে, মনে হচ্ছে বারবার মন শোনা আমার কোল থেকে পড়ে যাবে, এরকম লাগছে। মানে আমি হাতে পায়ে কোনো শক্তি পাচ্ছিলাম না, আর ওই মুহূর্তটা আমার কোনো কিছু মাথা কাজ করছিল না। তখনও মন শোনা জ্ঞান ফেরেনি, যেহেতু ওকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, ওর জ্ঞান ফেরেনি, ঘুমের ঘোর কাটেনি। তো যাই হোক, এরপর তোমাদের দাদাভাই যখন আসলো প্রায় আধা ঘন্টা পর, তখন আমি বললাম কী বললো। তখন আমার দাদাভাই বলছে তুমি তো টেনশন করো না, ঠিক হয়ে যাবে। আমি তখন বারবার জিজ্ঞেস করছি কী বললো বলো, কিছু তো বলেছে। তখন ও আমাকে বললো যা যা বলার, বললো হ্যাঁ এরকম একটা ফুটো আছে, আর বললো 3 মাস মেডিসিনটা নিতে হবে। 3 মাস মেডিসিনটা নেওয়ার পর দেন আবার আমাদেরকে এখানে আসতে হবে, দেন আবার টেস্ট করতে হবে। তখন ডক্টর বলবে অপারেশন তো করতে হবে, হয়তো একটু বড় হয়ে তারপর অপারেশন করতে হবে। তো বিষয়টা এখন বলতে যতটা সহজভাবে বলছি আমি তোমাদের কাছে, কিন্তু ততটা সহজ কিন্তু আমাদের সাথে ছিল না, আমাদের কাছে বিষয়টা ছিল না। এখন হয়তো আমরা সময়ের সাথে সাথে অনেকটা স্ট্রং হয়েছি, বাট অনেকটা টাইম লেগেছে আমাদের এই জায়গাটাতে আসতে, অনেকটা টাইম। হ্যাঁ, হয়তো তোমরা বলবে 10 দিন 15 দিন কী এমন ব্যাপার, এটা তোমাদের কাছে মনে হবে না, কিন্তু ওই মুহূর্তগুলো 10-15টা দিন আমাদের কাছে 10টা-15টা বছরের সমান ছিল। প্লাস আমার মাথার উপর আরেকটা মেয়ে রয়েছে, ছেলে হোক মেয়ে হোক সেটা না, আমি বলতে চাইছি একটা সন্তান আছে, তার দিকে কোনো ধ্যান দিতে পারছিলাম না। সবসময় মনে হতো কী হচ্ছে, মানে কী যে মানসিক টর্চার হচ্ছিল আমার সাথে, মানসিকভাবে আমি মনের সাথে মনে যুদ্ধ করছি। তোমাদের দাদাভাই পুরোপুরি সাপোর্ট করেছে, এখনও পর্যন্ত করে যাচ্ছে। লাস্টে আমরা ডিসিশন নিলাম চলো এখানে আমরা ট্রিটমেন্ট করাবো না, আমরা যে ট্রিটমেন্টটা 3 মাস পর এখানে করাবো, আমরা একটু টাকা পয়সা ধার দেনা করি, চলো লোন টোন নিয়ে আমরা চলো বাইরে চলে যাই, বাইরে গিয়ে চেক আপ করবো। হয়তো হতে পারে, এখনও মনে আমাদের হচ্ছে যে এটা হয়নি, এটা হতে পারে না। তো মনে হলো যে না, হতে পারে যে ভুল বলছে এখানকার ডক্টর, বা এখানে টেস্ট ভুল বলছে, হয়তো বাইরে গেলে মনের স্যাটিসফাই হবে, এইসব ভেবেছি। তোমরা অনেক বলছে হ্যাঁ দিদিভাই ঠিক ডিসিশন নিই। যাই হোক, এগুলো তো ভাষায় প্রকাশ করার মতো নয়। এবার আমরা ঠিক ডিসিশন নিই বা ভুল ডিসিশন নিই, তবুও বলবো তোমরা অনেকেই পাশে আছো, পাশে থাকো, তোমাদের পাশে থাকাটা ভীষণ দরকার। আর এই ভিডিওগুলো একটু প্রচুর পরিমাণে শেয়ার করো, এতে শুধু আমার নয় অনেক বাবা মায়েরই হেল্প হবে। সবাইকে রিকোয়েস্ট করবো হাত জোর করে যে বাচ্চার কোনো কিছু দেখলে, ছোটো থেকে ছোটোতম কোনো কিছু দেখলেও ডক্টরের কাছে নিয়ে যান। আর জানি সবসময় ডক্টরের কাছে নিয়ে যাওয়াটা পসিবল হয় না, কারণটা হচ্ছে ফিনান্সিয়াল সব দিক দিয়ে, যেহেতু আমাদের আরও একটা বাচ্চা আছে, প্লাস ফ্যামিলিটা বড় হয়ে যায়, তখন একটুখানি প্রবলেমের মধ্যে যেতে হয়। যাই হোক, এভাবেই চলছে। তবে হ্যাঁ, ডক্টর আরও বলেছেন আমাদের যে ওর ঠান্ডা যেন না লাগে, কোনোভাবে যেন ইনফেকশন না হয়ে যায়, তাতে করে ভয়ের কারণ আছে। আর ওকে আর হোমিওপ্যাথি দেখানোই যাবে না, এবার থেকে এলোপ্যাথি দেখাতে হবে, ইনফেকশন হয়ে গেলে বিপদ হয়ে যেতে পারে তার জন্য। তো ওই জন্য আমাদেরকে ঠান্ডা একদমই লাগাতে বারণ করা হয়েছে। আমি তো ঠান্ডা লাগাচ্ছি না, আর পাশাপাশি আমাকে কোনো জল ঘাটতে আমি এখন এই মুহূর্তে পারবো না। সবাইকেই রিকোয়েস্ট করবো, আজকাল এতটা পরিমাণে ভেজাল আমরা খাই, যখন বেবিরা আমরা কনসিভ করি তখন আমরা এত পরিমাণে ভেজাল খাই, ভেজাল কোনো খাবার কিন্তু সঠিক থাকে না, সঠিক পুষ্টিটা থাকে না। তো যে কারণে কিন্তু আমাদের বেবিদের এরকম রোগে আক্রান্ত হতে হয়। আবার হ্যাঁ, এটাও আমি অনেকের কাছে শুনেছি, অনেকে তোমরা বলছো যে ছোটোবেলায় যখন ধরা পড়েছে ঠিক হয়ে যাবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য।
আমি শুধু এই ঘটনাটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের বাচ্চাদের এরকম কোনো সিমটম থেকে থাকে, খেতে চায় না, শ্বাস বিশেষ করে বাচ্চাদের খেতে খেতে দেখবে দম বন্ধ হয়ে আসে, শ্বাসকষ্ট হয়, খেতে খেতে মানে প্রচণ্ড কষ্ট হয়, বেস্ট ফিডিং করার সময় বিশেষ করে, তখনই কিন্তু ডক্টরের সাথে যোগাযোগ করো। এটুকু আমি শুধু আমার অভিজ্ঞতা থেকে বললাম, আদারওয়াইজ অন্য কিছু নয়। তোমরা সবাই আশীর্বাদ করো, সবাই পাশে থাকো, সাথে থাকো, আর আমার ভিডিওগুলো একটু সবাই দয়া করে শেয়ার করো। অনেক ভিডিওই তোমরা অনেকের কাছে শেয়ার করো, বিশ্বাস করো তোমাদের এই ভিডিওটা যত ভিউজ পাবে আমি এখান থেকে কিছু আর্ন করতে পারবো, আর সেটা নিয়ে আমার বাইরে গেলে সেই জায়গাতে আমার কিন্তু কিছুটা অনেকটা হেল্প হবে যদি তোমরা আমার সাপোর্ট করো। টাটা।